ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। প্রথম দফা দ্বিতীয় দফা পেরিয়ে তৃতীয় দফার লোকসভা নির্বাচন। প্রথম দু দফায় প্রবল তাপপ্রবাহ আর প্রচণ্ড রোদের মধ্যে ভোট দিয়েছেন বাংলার ভোটাররা, কিন্তু তৃতীয় দফার আগেই হাওয়া বদল। সোমবার মুষলধারে বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায়, তাপমাত্রাও কমেছে। সুতরাং বলাই যায় যে তৃতীয় দফা কিন্তু অনেকটাই ঠান্ডা ঠান্ডায় কাটল। কিন্তু বাংলার ভোট কি সত্যি ঠান্ডা ঠান্ডা হয়? মুর্শিদাবাদ মালদায় কতটা পারদ চড়ল? তৃতীয় দফার ভোট কেমন হলো তা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমার সঙ্গে আছে জয়দীপ। জয়দীপ, মূলত আজকে রাজ্যের 4টে কেন্দ্রে ভোট ছিল তৃতীয় দফায়, মুর্শিদাবাদের 2টো কেন্দ্র এবং মালদাহের 2টো কেন্দ্র। কেমন হলো? প্রথম দফা দ্বিতীয় দফাতে আমরা উত্তেজনা দেখেছি, তৃতীয় দফাতে তুমি কেমন একদমই দেখলাম? ঠিক কথা বলছিলে যে বাংলায় ভোট হবে আর সেই বাংলার ভোট খুব ঠান্ডায় হবে, এইটা মনে হয় একটু অলীক স্বপ্নই বলা যেতে পারে। মানে আমরা যদি আজকে সকাল থেকে যে 4 কেন্দ্র মানে জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং ওদিকে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, এই 4 কেন্দ্রের যে ভোট চিত্রটার দিকে খানিকটা দেখি, হ্যাঁ সেইভাবে বিশৃঙ্খলা বা রক্তপাতের ছবি না এলেও কিন্তু টুকরো টুকরো অশান্তির ছবি আমরা কিন্তু একাধিক কেন্দ্রে দেখতে পেলাম। মানে এর মধ্যে এই যে 4 কেন্দ্রে তোমার ভোট হচ্ছে, এই 4 কেন্দ্রের মধ্যে কিন্তু মালদা দক্ষিণ এই কেন্দ্রটা গতবার কংগ্রেসের হাতে ছিল, বাকি মালদা উত্তর ছিল বিজেপির হাতে। মানে দেখ, সেই অর্থে বলতে গেলে কিন্তু মানে এটা একটা কংগ্রেস বেল্টেরই ভোট আর কি। মানে যে জায়গাগুলোতে আমরা কংগ্রেসের প্রভাব বেশি আছে বলে মনে করি, সেই কেন্দ্রগুলোতেই আজকে ভোট ছিল। এবং মালদা উত্তরের ক্ষেত্রে আমরা গতবারে দেখেছি যে ওখানকার যিনি সাংসদ ছিলেন যে খগেন মুর্মু, তিনি এবারের প্রার্থী হয়েছেন, বিজেপির প্রার্থী রয়েছেন। কিন্তু মালদা দক্ষিণে ডালুবাবুর উত্তরসূরি ঈশা খানকে হচ্ছে যে কংগ্রেস প্রার্থী করেছে, তিনি কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু এই ব্যাপারে আমরা যখন মালদা দক্ষিণ নিয়ে আলোচনা করছি, বারবার একটা প্রসঙ্গ কিন্তু গত রাত থেকে উঠে আসছে যে রাহুল গান্ধীর একটা চিঠি, যেটা একটা কংগ্রেসের দাবি যে যেটা বেনামি চিঠি, সেই চিঠি নিয়ে কিন্তু বারবার চাপানোতর চলেছে। এবং সেই চিঠিতে দাবি করা হয়েছে যে এবারে কিন্তু এই আসনে, মালদা দক্ষিণ আসনে বিজেপি প্রায় 38% কাছাকাছি ভোট পেতে চলেছে এবং তৃণমূল সেখানে 37 এবং কংগ্রেস 23-এর আশেপাশে ঘোরাফেরা করবে। তাই বিজেপিকে রুখতে গেলে আপনারা ভোট দিন, মানে কংগ্রেসের আবেদন যে আপনারা তৃণমূলকে ভোট দিন। যদিও কংগ্রেস এটাই কিন্তু তোমার থানায় চলে গেছিল। এবং এই একই ছবি কিন্তু আমরা বালুরঘাটের যে ভোট হয়েছিল যেদিন, সেদিন বিপ্লব মিত্র এবং সুকান্ত মজুমদারের ক্ষেত্রেও কিন্তু এরকম বেনামি কিছু লিফলেট নিয়ে শোরগোল চলেছিল। যদিও দিনের শেষে মালদা দক্ষিণে শেষ হাসি খেয়ে হাসে সেটা। এবং মানে ডালুবাবুর জায়গায় ডালুবাবু এবারে প্রার্থী হননি, সেইখান থেকে কংগ্রেসের প্রভাব কতটা থাকবে, সেই পরিবারের সদস্য প্রার্থী হবে কিনা, নাকি বিজেপির এখানে একটা কিন্তু প্রভাবটা একটু বেশি বলা যেতেই পারে। কারণ বিজেপির যিনি প্রার্থী তিনি ওখানকারই বিধায়িকা শ্রীরূপা, এবং তার জন্য কেন্দ্রীয় নেতারা এসে প্রচার করে গিয়েছেন, রোড শো করে গিয়েছেন। শিরূপা মিত্রের কথা তুমি যখন বলছো, শিরূপা মিত্রকেও কিন্তু আমরা সকাল থেকেই রীতিমতো কিন্তু অ্যাকশন মোডে দেখতে পাই এবং পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন যে ভোটকে প্রভাবিত করছে কোথাও গিয়ে পুলিশ। এরকম বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু সকাল থেকেই মানে তার একটা রণংদেহী মেজাজ আমরা কিন্তু দেখতে পেয়েছি। কিন্তু ভোট শতাংশের হিসাবে যদি তো নিষ্ঠা দিয়ে আমরা আসি, তাহলে কিন্তু দেখব মুর্শিদাবাদ কিন্তু সকাল থেকেই বাকি যে 3 কেন্দ্র রয়েছে, মালদা উত্তর এবং দক্ষিণ এবং জঙ্গিপুর, এই 3 কেন্দ্রের থেকে কিন্তু মুর্শিদাবাদ অনেকটাই এগিয়ে আছে। আমরা যদি সকালের ভোট হারের দিকে একটু নজর দিই, সকাল 9টার যে ডেটা নির্বাচন কমিশন থেকে এসেছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে সব থেকে বেশি ভোট কিন্তু সেই সময়ও মুর্শিদাবাদের দিকেই ছিল, প্রায় 14% বেশি ভোট পড়েছিল। কিন্তু যখন দুপুর 1টার আমরা যদি ডেটা দেখি, সেই ক্ষেত্রে মুর্শিদাবাদের ভোট পার্সেন্টেজটা চলে যায় 50%-এর কাছাকাছি। সেখানে মালদা উত্তরে 47.89%, মালদা দক্ষিণে 48.62%, জঙ্গিপুরে 49.91%। এবার যদি আমরা একদম বিকালের ডেটার দিকে একটু চোখ বোলাই, সেই ক্ষেত্রে যে ভোটের ট্রেন্ড আমরা দেখতে পাবো, সেই ক্ষেত্রেও কিন্তু মুর্শিদাবাদ সবার ওপরেই রয়েছে। মুর্শিদাবাদে ভোট পড়েছে 65, বিকাল 3টে পর্যন্ত মুর্শিদাবাদে ভোট পড়েছে 65%-এর ওপরে। সেখানে জঙ্গিপুরে 62%-এর ওপরে, মালদা দক্ষিণে 62.90%,
এবং মালদা উত্তরে 61% কাছাকাছি। মানে যা ট্রেন্ড বিকালের 5টার পরের যা ট্রেন্ড বা 6টার পরের যে প্রথম দু দফার থেকে ভোট শতাংশের নিরিখে কি এবার যদি সেই দিকে আমরা দেখতে যাই তাহলে আমরা যে প্রথম যে ভোট 19 এপ্রিল হয়েছিল সেই ক্ষেত্রে যে সেই ভোটও ছিল উত্তরবঙ্গে, দ্বিতীয় দফার ভোটও উত্তরবঙ্গে। প্রথম দফার দেখ আবহাওয়াটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, এটা কিন্তু অনেক নেতানেত্রীরাও স্বীকার করছেন। এবং তীব্র গরমে যেখানে প্রায় মানে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও 40-এর কাছাকাছি পারা উঠে গেছিল, মানে জলপাইগুড়িতে আমরা 37-38 ডিগ্রির কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখছিলাম, সেই সময় কিন্তু ভোট পড়েছিল প্রথম দফায় প্রায় 80%-এর উপরে, 82-83%-এর উপরে। দ্বিতীয় দফায় সেটা একটু কমলো, কিন্তু এখন অবধি যা ট্রেন্ড দেখা যাচ্ছে তৃতীয় দফায়, সেই ক্ষেত্রে কিন্তু ভোট শতাংশ একটু নিচের দিকেই আছে। ঠান্ডা আবহাওয়া, কিন্তু ভোট একটু কম বলেই আপাতত মনে করা হচ্ছে। তাহলে ভোট শতাংশের নিরিখে আমরা দেখছি জয়দীপ যেটা বললো যে মুর্শিদাবাদে কিন্তু ট্রেন্ড বলছে যে ভোট শতাংশ বেশি বা ভোটের হার বেশি, ভোট বেশি পড়েছে। এই মুর্শিদাবাদ কেন্দ্রের দিকে যদি আমরা একটু নজর দিই তাহলে দেখব যে এবার লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র কিন্তু বিশেষ নজরে রয়েছে। কেন? কারণ এই কেন্দ্রে বিধায়ক ছিলেন তৃণমূলের আবু তাহের খান, আর সেই কেন্দ্রে এবার প্রার্থী হয়েছেন মোহাম্মদ সেলিম, সিপিএমের রাজ্য সম্পাদক বা বলা যেতে পারে সিপিএমের হেভিওয়েট প্রার্থী। এবং এটা একটা সিপিএমের কাছে তো এটা একটা প্রেস্টিজ ফাইট। সেখানে আমরা মোহাম্মদ সেলিমকে আজকে প্রচারে দেখেছি গত কয়েকদিন ধরে, কিন্তু আজকে আমরা কি ভূমিকায় দেখলাম? আজকে সকাল থেকে তিনি কিন্তু বুথে বুথে ঘুরেছেন। আমরা যদি মানে আজকে সকাল থেকে যদি খবরের চ্যানেলে একটু নজর রাখি তাহলে কিন্তু দেখতে পাবো যে সেলিম, মানে যে সেলিমকে একসময় বিভিন্ন লড়াই আন্দোলনে, বামেদের লড়াই আন্দোলনে সামনে সারিতে দেখা গেছে, পরবর্তীকালে তিনি রাজ্য সম্পাদক হয়েছেন বামেদের, এবং সেই সেলিমকে কিন্তু আজকে রীতিমতো অ্যাকশন মোডে দেখা গেল। মানে একাধিক জায়গায় কিন্তু তৃণমূলের যে কর্মীদের, মানে তৃণমূলের অভিযোগ যে তাদের ধাক্কা দেওয়া হয়েছে, এবং সেই ধাক্কা দিয়েছেন খোদ সিপিএমের প্রার্থী মোহাম্মদ সেলিম। এবং এই মোহাম্মদ সেলিম এত যে চর্চিত একটা বিষয়ের মধ্যে আজকে সারাদিন রইলেন, একটা জিনিস মনে রাখার খুব দরকার যে কংগ্রেসের সাথে বামেদের জোট দিনের শেষে হবে কি হবে না তাই নিয়ে একটা দীর্ঘ চাপানোতর তনিষ্ঠাদি মানে বারবার চলেছে। এবং এই মুর্শিদাবাদেই কিন্তু সেলিমের হয়ে প্রচারে আমরা অধীর চৌধুরীকেও কিন্তু পরবর্তীকালে দেখতে পেয়েছি। সবকটা আসনে বামেদের সাথে কংগ্রেসের বোঝাপড়া হয়েছে কি হয়নি তাই নিয়ে একটা যখন ডামাডোল চলছে, সেইখানে কিন্তু মুর্শিদাবাদ কিন্তু বারবার বার্তা দিয়েছে জোটের বার্তা। মানে 21-এর সংযুক্ত মোর্চা, পরবর্তীকালের কংগ্রেস এবং সিপিএমের একসাথে লড়াই, এবং এবারের লোকসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস একসাথে থাকবে কিনা, আইএসএফ তাদের সাথে আসবে কিনা, এই নিয়ে একটা বড় চাপানোতর আমরা দেখতে পেয়েছি। আইএসএফ কিন্তু শেষ বেলাতেও কিন্তু সিপিএমের হাত ধরেনি। বামেদের এই নিয়ে একটা অভিমান রয়েছে যে তাদেরকে অনেকবার ডাকা হয়েছে। বিমান বসু নিজে প্রেস কনফারেন্সে একাধিকবার বলেছেন যে আমরা তাদের সময় চেয়েছিলাম, সময় দিতে চেয়েছিলাম, কিন্তু আইএসএফ আসেনি। এই আইএসএফ কিন্তু জঙ্গিপুরে প্রার্থী দিয়েছে, এবং সেখানকার যে সুতির বিধায়ক রয়েছেন ইমানি বিশ্বাস, তার দাদা শাহজাহান বিশ্বাসকে কিন্তু আইএসএফ প্রার্থী দিয়ে দিয়েছে। সেখানে মুর্শিদাবাদেও কিন্তু আইএসএফ এর প্রার্থী রয়েছে, এবং সেই বড় ফ্যাক্টর কিন্তু মোহাম্মদ সেলিমের জন্য। এবং মানে আমরা যদি ওইখানে মুর্শিদাবাদের যে প্রার্থীদের নামগুলোর ক্ষেত্রে আমরা যদি, তুমি যে কথা বলছিলে যে তৃণমূল প্রার্থী আবু তাহের খান এবং মোহাম্মদ সেলিম এবং আইএসএফ এর প্রার্থী রয়েছে, কিন্তু সেইখানে বিজেপির কিন্তু গৌরীশঙ্কর ঘোষকে বিজেপি প্রার্থী করেছে। তার মানে তনিষ্ঠাদি সংখ্যালঘু ভোট কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। সেই অঙ্কটাই কিন্তু কষেছে। এটা কিন্তু মানে মোহাম্মদ সেলিমকে প্রার্থী করা হয়েছে কেন, সেই হিসেবে কিন্তু এটা একটা বলাই যায়। এবং আজকে যেটা দেখা গেল, যেহেতু মোহাম্মদ সেলিম একজন হেভিওয়েট প্রার্থী এবং মোহাম্মদ সেলিমের দিকে নজর রয়েছে আজকে রাজনৈতিক মহলের, এই তৃতীয় দফার ভোটে তিনি কিন্তু অন্যতম হেভিওয়েট প্রার্থী। তিনি আজকে যখন নিজের কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন, বুথে বুথে যাচ্ছেন, তখন তাকে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হলো। বিভিন্ন জায়গায় গিয়ে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, যেটাতে তিনি মূলত তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। এছাড়া উনি মানে মোহাম্মদ সেলিম কিন্তু বুথে বুথে ঢুকে আজকে ভুয়ো পোলিং এজেন্ট বার করেছে, এবং মানে উনি বলছেন যে এটা একটা মানে নতুন ধরনের চুরি আমি দেখতে পাচ্ছি।
যে এখানে ভুয়ো ফর্ম ফিল আপ করিয়ে ভুয়ো পোলিং এজেন্ট বসানো হচ্ছে, এরকমটাও কিন্তু অভিযোগ। সুতরাং মানে মুর্শিদাবাদের ভোট চিত্রটা কিন্তু মানে সার্বিকভাবে সিপিএম মানে যে সিপিএম কে নিয়ে বারবার খোঁচা দেওয়া হয়, তৃণমূলের লোকজন বলে যে কোথায় দূরবীন দিয়েও দেখতে পাওয়া যাচ্ছে না, সিপিএম কোথায় হাওয়া হয়ে গেল নাকি, সেই সিপিএম কিন্তু একদম সিপিএম এর রাজ্য সম্পাদক কিন্তু তিনি যে শুধু প্রার্থীই হননি এবং মানে প্রার্থী হয়ে যে তিনি মানে বসে নেই এবং তিনি যে রীতিমতো অ্যাকশন মোডে আছেন, সেটা কিন্তু সকাল থেকেই লড়াই, কারণ এই কেন্দ্রটা কিন্তু একদম বাজি সিপিএম এর কাছে। এবং এই মোহাম্মদ সেলিম কিন্তু মনে রাখার বিষয় যে রায়গঞ্জ থেকে দাঁড়িয়েছিলেন 2014 সালের লোকসভা ভোটে এবং সেখান থেকে কিন্তু তিনি জিতেছিলেন। এইবারের ভোটেও তিনি যখন মুর্শিদাবাদ বাজলেন তখন তার কাছে একাধিকবার প্রশ্ন গেছে যে মুর্শিদাবাদ বলেই কি, সেখানে কি সংখ্যালঘু ভোটের আধিক্য বেশি বলেই কি আপনি ওখান থেকে লড়লেন? এবং তৃণমূল কিন্তু খোঁচা দিয়েছে যে তিনি বন্দ্যোপাধ্যায় নিজে বারবার এই কথাটা বলেছেন যে মোহাম্মদ সেলিমকে কেন মুর্শিদাবাদে নিয়ে গিয়ে দাঁড় করালো, এবং কলকাতার বাসিন্দা হয়ে তিনি কেন মুর্শিদাবাদ যাচ্ছেন, এখানে কি মানে তার জনপ্রিয়তা কমছে? আমরা শেষ বিধানসভাতেও দেখেছি তিনি হুগলি থেকে দাঁড়িয়েছিলেন, যদিও জিততে পারেননি, কিন্তু এবারে সিপিএম এর বক্তব্য এবারে খেলা ঘুরবেই এবং সেই খেলা মুর্শিদাবাদে ঘুরবে সেলিমের হাত ধরে। কিন্তু তৃণমূল বলছে তিনি আসলে সকাল থেকে এই হিটলার এবং যে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের সাথে বচসায় জড়াচ্ছেন, এটা আসলে তার মাথা খারাপ হয়ে গেছে এবং তিনি জিততে পারবেন না সেটা বুঝতে পেরেই কিন্তু এরকম দাপাদাপি করছেন। একজন এজেন্টই, একজন তৃণমূলের অরিজিনাল আর বাকি তিনজনের নকল সে যে এজেন্ট বসে আছে। আমাদের এজেন্ট অরিজিনাল এজেন্টকে মেরে তাড়িয়েছে আর অন্যদের ফর্ম চুরি করেছে। সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়ার কাজ চলছিল, এখানে সিপিএম এর প্রার্থী সেলিম এসে অশান্ত তৈরি করার চেষ্টা করছে পরিবেশটাকে। একজন ভোটারকে এখানে রাস্তায় দাঁড়িয়ে মেরেছে, আমার কলার ধরে এখানে ফেলে দিয়েছে। স্টুজ অফ টিএমসি ফলস কেস করছে, আপনি 200 লোক নিয়ে ঘুরছেন, আমার নামে কেস করছে। দেখ কেস মুর্শিদাবাদ নিয়ে যখন কথা বলছি তখন মানে বলে রাখি, মুর্শিদাবাদের কিন্তু আজকে সারাদিনে যে খুব মানে ভোটের চিত্র উত্তপ্ত হয়েছে, মারপিট হয়েছে, ঝামেলা হয়েছে এমনটা নয়। এই মানে ঝামেলা কিন্তু শুরু হয়েছে কাল রাত থেকে। সোমবার রাত থেকে কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, বিভিন্ন ডোমকলে একাধিকবার আমরা উত্তেজনার ছবি ডোমকলে দেখতে পাচ্ছি, মানে প্রবল উত্তেজনার ছবি মুর্শিদাবাদে আজকে আমরা দেখেছি। এবং মুর্শিদাবাদের যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোটের পাশাপাশি কিন্তু জঙ্গিপুরেও ভোট হচ্ছে এবং সেই জঙ্গিপুরেও কিন্তু এবারে বিদায়ী সাংসদ যে খলিলুর রহমান সেখান তাকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে বামেদের সমর্থন নিয়ে কংগ্রেস প্রার্থী করেছে মোর্তাজা হোসেন বকুলকে, বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ। এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রেই কিন্তু যে কথা আমরা আগেই বলছিলাম, আইএসএফ কিন্তু এখানে একটা বড় চমক দিয়েছে। সুতির যে বিধায়ক রয়েছেন ইমানি বিশ্বাস, তার দাদা শাহজাহান বিশ্বাসকে এখানে প্রার্থী করেছেন। শাহজাহান বাবুর কাছে টিভি9 বাংলা পৌঁছে গিয়েছিল কিছুদিন আগেই, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি নিজে তৃণমূল পরিবার থেকে আসছেন, আপনি আইএসএফ প্রার্থী হচ্ছেন, জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? তিনি বলছেন যে এখানে জনগণ শুধুমাত্র সংখ্যালঘু ভোট নয়, যে এই এলাকার জঙ্গিপুরের যে জনগণ, আম জনতা, তারা কিন্তু আসলে তৃণমূল বিজেপি এদের যে বারবার সংঘাত এবং তাদের কাজ সব কিছু নিয়ে বীতশ্রদ্ধ, জয়ের ব্যাপারে কিন্তু তিনি পুরোদমে আত্মবিশ্বাসী। কিন্তু জঙ্গিপুরে তৃণমূল বলছে যে তাদের পাল্লাই কিন্তু মোরাললেস ভারী হয়ে রয়েছে। মানে 2019-এর লোকসভা ভোটের দিকে আমরা যদি তাকাই, এই জঙ্গিপুর কিন্তু তৃণমূলের দখলেই ছিল তনিষ্ঠাদি। একদম। আর আমরা মালদা দক্ষিণের কথা বলছিলাম, যে মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী, তাকে নিয়ে একটা তার যে চিঠি বিতর্ক ইত্যাদি, কিন্তু মালদা উত্তর সেটাও কিন্তু এবারে বেশ গুরুত্বপূর্ণ। কারণ আমরা কিন্তু একসময় মালদা মুর্শিদাবাদ দুটো জেলাকেই কংগ্রেস প্রভাবিত বলে জানতাম, কিন্তু সেখানে মালদা উত্তরে কিন্তু যিনি বিজেপি প্রার্থী তিনি ওখানকার বিদায়ী সাংসদ খগেন মুর্মু, সুতরাং তার একটা প্রভাব আছে সেটা বলাই যায়। এবং সেখানে তৃণমূল কিন্তু প্রার্থী দিয়েছে একেবারে নতুন মুখ, সদ্য আইপিএস পদ ছেড়ে আসা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। সুতরাং সেখানে আর কংগ্রেস থেকে লড়ছেন মোস্তাক আলম। কিন্তু এই খগেন মুর্মুই কিন্তু গতবারের লোকসভা ডেটার দিকে আমরা যদি একটু চোখ দিই, তাহলে তনিষ্ঠাদি দেখতে পাবো যে 70,000-এর কাছাকাছি কিছু ভোটে তিনি কিন্তু জিতেছিলেন। এবং এই মালদা উত্তরের ক্ষেত্রে বারবার যে খেলাটা সামনে আসে যে ভোট কাটাকাটির একটা ব্যাপার, এইখানেও কিন্তু সংখ্যালঘু ভোটের একটা আধিক্য রয়েছে। এবং সেইখানে যখন তৃণমূল এবং কংগ্রেস প্রার্থী দিচ্ছে এবং সেইখানে কিন্তু যে সংখ্যালঘু ভোটের যে পার্সেন্টেজটা সেটা অনেকটা ভাগাভাগি হয়ে যাওয়ার কথা বারবার আসে, সেই ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ নিয়ে খগেন মুর্মু, এই খগেন মুর্মু কিন্তু একসময় সিপিএমেও ছিলেন, কথা ভুলে গেলে চলবে না। তো মালদা উত্তর কিন্তু প্রেস্টিজ ফাইট না হলেও মালদা উত্তর ধরে রাখতে কিন্তু মরিয়া রয়েছে। উল্লেখযোগ্যভাবে এবারে গনি পরিবারের কোনো সদস্য কিন্তু এখানে টিকিট পায়নি, মোস্তাক আলমকে টিকিট
দেওয়া হয়েছে কংগ্রেস থেকে। গনি পরিবারের শুধুমাত্র ঈশা খান চৌধুরী, যিনি মালদা, মানে এখানেও বোঝাপড়ার একটা তত্ত্ব বারবার এসছে যে একটা কোথাও গিয়ে তলে তলে সেটিং হয়ে রয়েছে কিনা, সেটা নিয়েও রাজনৈতিক মহলে চাপানুতর চলেছে। একদম 4 কেন্দ্রের এতজন প্রার্থীকে নিয়ে আমরা কথা বলছি, যেখানে কংগ্রেস আছে, সিপিএম আছে, আইএসএফ আছে, তৃণমূল তো আছেই। এইখানে কিন্তু আবার ভোটারদের মধ্যে একটা মানে কনফিউশনও তৈরি হতে পারে, কারণটা হচ্ছে ইন্ডিয়া জোট। দিল্লিতে আমরা দেখেছি যে ইন্ডিয়া জোটে তৃণমূলও আছে, কংগ্রেসও আছে, সিপিএমও আছে। আবার রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে তিনি কোনোভাবেই কংগ্রেস বা সিপিএমের সঙ্গে নেই, এবং তিনি বিভিন্ন প্রচার যে জনসভাগুলোতে যাচ্ছেন প্রচারে, সেখানে কিন্তু বারবার একযোগে কংগ্রেস এবং সিপিএমকে আক্রমণ করছেন। আবার এদিকে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে জোট আছে, আবার আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে একটা আলোচনা হয়েছিল, কিন্তু আবার সেটা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এই সমস্ত বিষয়ে তার মধ্যে আবার বিতর্ক বাড়িয়েছে এই ঈশা খানের চিঠি। একদমই আমরা শুরুতেই ঈশা খানের চিঠির কথা বলছিলাম, এবং মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তুমি বলছিলে যে শুরু থেকে উনি একটা কথা বলে আসছেন যে ইন্ডিয়া জোট সর্বভারতীয় স্তরে রয়েছে, কিন্তু বাংলার প্রেক্ষাপটে আপনি যদি কংগ্রেস এবং সিপিএমকে ভোট দেন, সেই ভোট সরাসরি কিন্তু বিজেপিকে দেওয়া। মানে তার আবেদন যে এখানে কোনো অর্থে কোনোভাবে কোনো মর্মে জোট নেই, যা লড়াই এখানে 1:1 হচ্ছে বিজেপি বনাম তৃণমূলের ক্ষেত্রে। তাই তৃণমূল প্রার্থীদের ভোট দেওয়ার জন্য তিনি কিন্তু মানে উত্তরবঙ্গের সভা হোক কি দক্ষিণবঙ্গের সভা। কিন্তু ঈশা খানের যে চিঠি, মানে ঈশা খানকে রাহুল গান্ধী একটি চিঠি পাঠিয়েছিল, যেটা আমরা একটু আগেই আলোচনায় বলছিলাম, এবং 1 মে সেই চিঠিতে আমরা যদি চিঠিটা একবার দেখি, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আমাদের দলের মানে চিঠির একদম শুরুতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এরকম একটা লেটার হেডে অফিস অব রাহুল গান্ধী, এবং চিঠির শেষে রাহুল গান্ধীর সই রয়েছে, এবং সেইখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে আমাদের দলের অভ্যন্তরীণ সমীক্ষা পর্যালোচনা করে আমার নজরে এসেছে মালদা দক্ষিণের দীর্ঘদিনের দখলে থাকা আসনটি বিজেপির হাতে পড়ার আশঙ্কা রয়েছে। সমীক্ষা অনুসারে বিজেপি 38.6%, তৃণমূল 37.1% এবং কংগ্রেস 23.4% দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেশ আজ যে সংকটময় পর্যায়ের মুখোমুখি হচ্ছে, ইন্ডিয়া জোট হিসাবে আমাদের সাধারণ লক্ষ্য হলো বিজেপিকে থামানো। কংগ্রেস সর্বদাই সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাই এটা অপরিহার্য যে আমরা বিজেপিকে মালদা দক্ষিণে কংগ্রেসের দীর্ঘদিনের দখলে থাকা আসনে জয়ী হতে বাধা দিই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 5ই মে সে মল্লিকার্জুন খার্গেজি আপনার জন্য প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেন। তার প্রচারের সময় তিনি আমাদের সমস্ত কর্মীদের কংগ্রেসের পরিবর্তে, এই লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট, কংগ্রেসের পরিবর্তে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে উৎসাহিত করবেন, যার ফলে এই আসনে বিজেপির জয়ের সম্ভাবনা দূর হবে। এই রকম একটা চিঠি একদম ভোটের মুখে, যেখানে শুধু কংগ্রেস প্রার্থীদের মানে কংগ্রেসের যে কর্মী রয়েছেন তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে এরকমটাই নয়, সাধারণ যে জনমানুষ যারা পলিটিক্সের সরাসরি হয়তো পার্ট নন, কিন্তু কোনো দলকে ভোট দেবেন বলে ঠিক করেছেন, সেইখানে একটা দলের নীতি এবং তাদের অভিমুখ ভোটের মুখে সেটা কিন্তু পুরো গুলিয়ে যাওয়ার মতো বিষয়। এবং মানে এই ক্ষেত্রে বলে রাখি যে এই কেন্দ্রে তৃণমূলের যিনি প্রার্থী, তিনি কিন্তু আবার একেবারে আনকোড়া নতুন একটি মুখ এবং তরুণ মুখ মমতা বন্দ্যোপাধ্যায় তুলে এনেছেন। তিনি হচ্ছেন অক্সফোর্ডের একজন প্রাক্তন গবেষক শাহনওয়াজ আলী রায়হান। সুতরাং ঈশা খানের এই চিঠির পরে তৃণমূলের ভোটের ক্ষেত্রে তার কোনো প্রভাব পড়বে কিনা, নাকি এই যে কনফিউশন, এই যে বিতর্ক, তার মধ্যে মানে লাভবান হয়ে যাবেন শ্রীরূপা মিত্র চৌধুরী, সেটা কিন্তু মানে ভোটের ফলাফলের পরই বোঝা যাবে। তবে আজকে মোটামুটিভাবে যে 3য় দফার ভোট সম্পূর্ণ হয়ে গেল, এবং সেখানে বেশ কয়েকজন বাংলার হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে গেল বলা যেতে পারে, যার মধ্যে আমরা বললাম মোহাম্মদ সেলিমের কথা, মোহাম্মদ সেলিম, খগেন মুর্মু, শ্রীরূপা মিত্র চৌধুরী, ঈশা খান, এদের প্রসূন বন্দ্যোপাধ্যায়, এদের প্রত্যেকের দিকেই কিন্তু বিশেষ নজর রয়েছে এবারে। কিন্তু আমাদের রাজ্যে তো প্রচুর কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারপরেও এত অশান্তি হলো। সুতরাং এরপর মানে ভোটের ফলাফল কীরকম হবে, কি প্রভাব পড়বে, সেদিকে কিন্তু নজর থাকবে অবশ্যই। মানে আজকের ভোটে আমরা দেখলাম যে 466 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু আজকে সারা রাজ্য যে যে প্রান্তে ভোট হলো সেখানে টহল দিল। মানে এই আশঙ্কা বারবারই মানে করা হয় যে উত্তরবঙ্গের ভোট মোটের ওপর, মানে যে উত্তরবঙ্গে 2019 সালের 8 আসনের মধ্যে 7 আসন বিজেপি নিজের দখলে রেখেছিল, মালদা দক্ষিণ কংগ্রেসের দখলে ছিল, সেই দক্ষিণও এবারে বিজেপি মোটামুটি সেখানে তার রাশ ধরে রাখতে ঝাঁপিয়েছে।
কিন্তু সেই উত্তরবঙ্গ থেকে ভোট যত দক্ষিণবঙ্গের দিকে শিফট করছে ততই একটা অশান্তির যে আবহ সেটা যেন একটু একটু করে ধীরে ধীরে প্রকট হচ্ছে। পরের ভোট মানে পরের দফাগুলোতে কিন্তু অনেক বেশি কেন্দ্রে ভোট আছে এবং সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের কাছে এটা রীতিমতো মানে অশান্তি রুখে ভোট করা রীতিমতো চ্যালেঞ্জ। আজকেই কিন্তু আমরা একাধিক জায়গায় ছাপ্পা ভোটের অভিযোগ বারবার উঠেছে, কোথাও বুথ জ্যামের অভিযোগ পর্যন্ত সামনে এসছে। ভোটারদের ভোট দিতে যাচ্ছেন তারা বুথে, তার আগে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা তাদেরকে বাধা দিচ্ছেন এবং সেখানে মোহাম্মদ সেলিমকে তো আমরা দেখলামই, শিরূপা মিত্রকেও দেখলাম রীতিমতো আর কি পুলিশের সাথে বচসায় জড়াতে। তো পরের দফাগুলোয় ভোট কোন আঙ্গিকে যায়, কতটা অশান্তি রুখে নির্বাচন কমিশন ভোট করাতে পারে সেই দিকে আমাদের নজর থাকবে। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আপনাদের যদি ভোট আলাপ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং যদি কোনো বিষয়ে মতামত দেওয়ার থাকে বা কোনো বিষয়ে আপনারা আলোচনা চাইছেন সেই বিষয়ে আমাদের বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.